কিরে, কি ভাবছিস? তুহি, আরে কি ভাবছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, কি বলছিস? বলছি কি ভেবে যাচ্ছিস তখন থেকে, বলবি তো? মানে সেই যে এসেছিস, দুটো কথা বলেছিস এখনো পর্যন্ত, তারপর এক জাম পেরিয়ে গেছে বোধহয়, আর তুই এতক্ষণ ধরে সমানে ভেবে যাচ্ছিস। আর তাকিয়ে দেখ, তুই ঘাস ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করেছিস। তাকিয়ে দেখ নিজের আশপাশটা। ইস, এটা মানে আসলে এবার এই মানে আর আসলের আড়ালের আসল কথাগুলো কি বলবি প্লিজ? অলরেডি কাকিমার ফোন থেকে আমার ফোনে 10টা ফোন এসে গেছে। বাধ্য হয়ে মেসেজ করে জানালাম যে তুই আমার সাথেই আছিস, যেন চিন্তা না করে। নিজের ফোনটাকে সাইলেন্ট করে রেখে দিয়েছিস, বাড়িতেও কিছু বলে আসিসনি কোথায় যাচ্ছিস, কার সঙ্গে যাচ্ছিস। এই শোন, কি সমস্যা এবার না বললে তোকে কিন্তু আমি এই পানা পুকুরে চুবিয়ে দেবো বলে দিচ্ছি। আচ্ছা, রুদ্রর সাথে কি কিছু হয়েছে? ও ঠিক আছে? বহুক্ষণ পর মুখ তুলে সোমের দিকে তাকালো তুহি। সোম ওর চোখের দিকে তাকাতেই বুকটা ভেতর থেকে কেঁপে উঠল যেন। তুহির চোখে জল। এত বছরে শুধু এই জিনিসটা দেখবে না বলে মেয়েটা যখন যে আবদার করেছে সবটুকু পূরণ করেছে বন্ধু হিসেবে থেকে। সেই প্রথম যেদিন ফার্স্ট ইয়ারে প্রাইভেট বাংলা টিউশন ব্যাচে দেখে এক দেখায় প্রেমে পড়ে গিয়েছিল, আর সে প্রেম আজ গভীর ভালোবাসায় পরিণত। সে কথা অবধি এখনো বলেনি সৌমকে। বলা ভালো, বলে ওঠা হয়নি। মনে আছে আজও, সবে তখন ওদের বন্ধুত্ব গড়ে উঠেছে। বাংলা পড়া দিদির ব্যাচে খুব বড় করে সরস্বতী পুজো হয়। প্রতি বছর যারা নতুন ব্যাচ তাদের দায়িত্ব দেন দিদি। সেবার ওদের দায়িত্ব ছিল পুজোর সবটুকু সাজানো, জোগাড় করার। টানা 2 দিন ধরে ঠাকুর আনা, প্যান্ডেল সাজানো, বাজার দোকান, দশকর্মার জিনিস কেনা, আলপনা দেওয়া, সব ওরা সকলে মিলে করেছিল। সোম ঠিক করে নিয়েছিল ওর মনের সবটুকু কথা ও বাঙালির ভ্যালেন্টাইন ডেতে তুহিকে বলবে। সরস্বতী পুজোর দিন সকালে বাড়ির অঞ্জলিটা দিয়েই তাড়াতাড়ি করেই দিদির বাড়ি ছুটেছিল সোম। গিয়ে দেখেছিল তুহি তখনও আসেনি। দিদির কথায় পুরোহিত মশাই আর কত দূর এই খোঁজে ফোন করতে করতে গেট দিয়ে বেরোতে যাবে, হঠাৎ থমকে গেছিল সোম। সাদা শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চোখে গাঢ় কাজল, কপালে টিপ, খোলা চুলে যে মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, তুহি, যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছে সে। ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা, তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা। ঢুকতে দিবি না বলে গেট আটকে দাঁড়িয়ে আছিস নাকি? তুহির কথায় প্রচণ্ড লজ্জা পেয়ে জিভ কেটে সরে দাঁড়িয়েছিল সোম। তুহি হেসে খেপা একটা বলে ঢুকতে গিয়ে আচমকাই পিছন ঘুরে সোমকে বলেছিল, এই সোম, তোর সাথে আমার আজ একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। 2 দিন ধরেই তোকে বলবো ভাবছি। অঞ্জলিটা হয়ে গেলে একবার মনে করাস তো। বলে চলে গেছিল ভেতরে। সোমের মনে এক রাস প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল যেন সেই মুহূর্তে। আর অঞ্জলির পরেই এক অসম্ভব কঠিন পরিস্থিতিতে পড়েছিল সোম, যখন নিজের কথাগুলো বলতে যাওয়ার আগেই নিজের এত কাঙ্ক্ষিত মানুষটার মুখে শুনেছিল। শোনা, তোকে যেটা বলবো বলছিলাম, মানে কিভাবে বলবো জানি না, তবু আমার না রুদ্রকে খুব পছন্দ সোম। এই লাভ এট ফার্স্ট সাইট বলতে পারিস, প্রথম দেখাতেই। শোন না, তুই তো আমার এত ভালো বন্ধু, দেখ তোকেই কিন্তু ওই জন্য বললাম। আর রুদ্রর সাথেও তো তোর খুব ভালো বন্ধুত্ব। ওকে বলবি প্লিজ আমার কথাটা, প্লিজ। বিশ্বাস কর, আমি না ওকে খুব ভালোবেসে ফেলেছি রে। বুকের ভেতরটা এক লহমায় ফাঁকা হয়ে গেছিল যেন। অজান্তে চোখ থেকে এক ফোঁটা জলও বেরিয়ে এসেছিল। কিন্তু তুহির চোখ দুটোর দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়েছিল সোম পরক্ষণেই।
মৃদু হেসে বলেছিল, আচ্ছা, এই কথা বলতে তুই 2 দিন ভাবলি? পারিসও বটে। ঠিক আছে, আমি রুদ্রকে জানাবো, কিন্তু আমাকে ফুচকা খাওয়াবি বল। তুই যতটা ঝাল দিয়ে ফুচকা খাস, আমি ঠিক ততটাই ঝাল দিয়ে খাবো কিন্তু। হেসে ফেলেছিল তুহি। সোম আর কোনো কথা বলতে পারেনি, শুধু ওর হাসি দেখে নিজেকেই নিজে কথা দিয়েছিল এই হাসি চিরকাল বন্ধু হিসেবেই তুহির মুখে ধরে রাখবে ও, যেভাবেই হোক। তারপর পেরিয়েছে প্রায় 7 বছর। সেদিনের পরই আস্তে আস্তে রুদ্রকে সব বলেছে সোম। দুজনের আলাদা দেখা করিয়ে সম্পর্ক তৈরি হতে সাহায্য করেছে। দুজনের ঝগড়া সামলেছে বহুবার। তুহির অদ্ভুত সব আবদার, যেগুলো রুদ্রর কাছে করেনি, সেগুলো সোম পূরণ করেছে। অসময়ে ফুচকা খাওয়া, রাস্তার বিড়াল কুকুরের ছানা তুলে এনে ঘর বানিয়ে রাখা, ঠান্ডাতেও আইসক্রিম খাওয়া, এমনকি জোর করে সোমের বাইক নিয়ে বাইক চালাতে শেখা অবধি সব। রুদ্র আসলে খুব কনজারভেটিভ ছেলে। তুহির এসব খামখেয়ালি ছেলে মানুষিতে কোনোদিনই সায় দিত না। বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার রুদ্র। গ্র্যাজুয়েশনের পর সোম আর রুদ্র দুজনেই MBA করে আলাদা আলাদা কোম্পানির ভালো পোস্টে জয়েন করে, আর তুহি বাংলায় MA করে BEd। এহেন অবস্থায় আজ প্রথম তুহির চোখে জল দেখে সোম থমকে গেল পুরো। কি বলবে ভেবে পেল না। 2 হাত দিয়ে তুহির গাল দুটো ধরে বলল, কি হয়েছে তুই? বল আমায়। তুই কাঁদছিস কেন? প্লিজ আমায় বল, রুদ্রর কিছু হয়েছে? ও কি কিছু তোকে বলেছে? তুই আর বলতে পারল না সোম। সোমের বুকে মাথা দিয়ে তুহি ডুকরে কেঁদে উঠল। সোমের বুকের রক্ত চলকে উঠল যেন। ও যেন তুহিকে থামাতেও ভুলে গেছে এ মুহূর্তে। কয়েক মুহূর্ত পরেই তুহির মুখটা 2 হাত দিয়ে আলতো করে তুলে চোখের জলটা মুছিয়ে দিতে দিতে বলে, একটু শান্ত হ প্লিজ। দেখ, আমি তো আছি। কি হয়েছে বল। এই নে, রুমালটা নে, চোখটা আগে মোছ তো। বলে নিজের রুমালটা এগিয়ে দেয় সোম। তুহি আস্তে আস্তে রুমালটা নিয়ে চোখটা মুছে ফোঁপাতে লাগল। সোম ওর ব্যাগ থেকে জলের বোতলটা বার করে এগিয়ে দিয়ে এক দৃষ্টে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। তুহি অনেকটা জল খেয়ে একটু ধাতস্থ হয়ে সোমের দিকে তাকিয়ে বলে, রুদ্র ঠিক আছে রে, ইভেন খুব ভালো আছে, খারাপ থাকার প্রশ্নই নেই ওর। সোম, আমাদের সম্পর্কটা শেষ অবধি আর থাকলো না রে। পারলাম না, বিশ্বাস কর। লাস্ট 2 মাস ধরে সমানে বোঝানো, টানা পড়েন, তবুও তোকে আমি ইচ্ছে করেই কিছু বলিনি। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই জাস্ট আ মিনিট, নেই শেষ হয়ে গেল মানে? আর 2 মাস ধরে কি চলছিল? চেষ্টা করেছিলি তুই? আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না। কি বলছিস কি তুই? আর রুদ্রর সাথে তো আমার লাস্ট উইকেই কথা হয়েছে। ওর ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল মানডেতে। তারপর যদিও ওর সঙ্গে আমার কথা হয়নি। আচ্ছা, তারপর কি কিছু হয়েছে? মানে আমার সত্যি সব কেমন গুলিয়ে যাচ্ছে। মানে সত্যি রুদ্র আর আমার সম্পর্ক নেই। রুদ্র জীবনে অন্য একজন আছে, আর সেটা খুব ঘনিষ্ঠভাবেই। প্রায় 1 বছর হলো। লাস্ট অফিসের ট্রিপটা ব্যাঙ্গালোর ছিল না সোম, গোয়া ছিল। আর সেটা অফিস ট্রিপও নয়। এটাই প্রথম নয় যদিও, এর আগের বহু ট্রিপ যেগুলো তুই আমি অফিস বলে জানি, সেগুলো সবকটাই অন্য ছিল। আমি 2-3 বার আগে সন্দেহ করে জিজ্ঞেস করেছি, বলেছি, জানতে চেয়েছি, কিন্তু প্রতিবার হয় ঠান্ডা মাথায়, নয় রেগে ওভার রিঅ্যাক্ট করে, কখনো ইমোশনালি আমাকে অন্য বুঝিয়ে গেছে। আমি বুঝেও নিতাম, বিশ্বাস কর, কিন্তু সত্যিটা তো চাপা থাকে না বল। এর আগের বার যখন ওর ব্যাংকক ট্রিপ ছিল, ফিরে আসার পর আমি দেখা করতে যেদিন ওর বাড়ি গেছিলাম, সেদিন ওর ওয়ার্ড্রবের ওপর হোটেলের বিল দেখেছিলাম। আর সেটা ব্যাংককের নয়, মলডিভসের। একই সময়ে একটা মানুষ নিশ্চয়ই 2 জায়গায় থাকতে পারে না। তুই জানিস, আমি সেদিনও দেখে ওকে ইচ্ছে করে কিচ্ছু জিজ্ঞেস করিনি, শুধু অপেক্ষা করেছিলাম আরও শিওর হওয়ার।
পরশুদিন বিকেলে আমি ওর অফিসের কাছেই একটা কাজে গেছিলাম। ফেরার পথে ভেবেছিলাম একসাথেই ফিরবো। একবারে এতটা বলে চুপ করল তুহি। কেঁদে কেঁদে হাঁপিয়ে গেছে মেয়েটা। সোম নিশ্চুপ হয়ে তুহির দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে থাকে। ও যা আশঙ্কা করছে তুহি কি সেটাই বলবে? আর কিচ্ছু ভাবতে পারছে না সোম। তুহি বলে উঠল, আমি ওর অফিসের সামনে যে ক্যাফেটা আছে সেটাতেই ঢুকে ওকে ফোন করবো ভেবেছিলাম, কিন্তু চুপ করে যাস না তুহি, বল। ঢুকতে গিয়ে দেখি রুদ্র আর ওর কালিগ মিহিকা একটা টেবিলে হাতে হাত রেখে বসে আছে। আমি আমি গেটের বাইরে থমকে যাই, জানিস। আমার আমার না হাত পা কাঁপছিল সোম। আমি শুধু দাঁড়িয়ে দেখলাম মিহিকাকে রুদ্র একটা আংটি পরিয়ে হাতে ঠোঁট ছোঁয়ালো, গালে হাত রাখলো। আমি সবটুকু দাঁড়িয়ে শুধু দেখলাম। প্রায় 30 মিনিট আমি স্থানুর মতো দাঁড়িয়েছিলাম সোম। তারপর না আর পারিনি, ছুটে চলে এসেছিলাম নিচে থেকে। তারপর ওকে ফোনও করিনি। তুই জানিস সারা রাত পেরিয়ে গেছে আমি জেগে বসেছিলাম রুদ্র ফোন করবে ভেবে, কিন্তু একটাও ফোন ইভেন মেসেজ অবধি আসেনি। আমি বারবার হোয়াটসঅ্যাপ চেক করেছি সারা রাত ধরে। ও রাত 2:30 অবধি অনলাইন, অথচ আমায় একটা মেসেজ নয়। কাল গোটা দিন অপেক্ষা করার পরেও যখন একটাও ফোন আসেনি, আমিই রাতে ফোন করি। আর সোমাহানি এনগেজড। The person you have called is speaking to someone else. প্রায় 4-5 বার রিং করার পর ও ব্যাক করে আমায়। আর হ্যাঁ, তোর কোনো সেন্স নেই তুই? দেখতে পাচ্ছিস তো ব্যস্ত আছি, তবু কন্টিনিউ ফোন করেই যাচ্ছিস। এত ইনসেন্সিবল কেন রে? আর তোকে যদি ফোন করার হতো আমি নিজেই করে নিতাম। আর তাছাড়া তুই এভাবে কেন কথা বলছিস রুদ্র? তুই জানিস না এই এতগুলো বছরে একটা দিন তোর সাথে আমার কথা না বলে ভালো লাগে না রে। কাল গোটা দিন পেরিয়ে গেছে, তুই আমাকে একটা ফোন এমনকি মেসেজ অবধি করিসনি। যদিও গত 1 বছর ধরে তুই আমায় কবার ফোন করেছিস সেটা আমি গুনে বলতে পারবো, কিন্তু প্রতিবার তো তোকে বলেছি বল আমার কথাগুলো। তুই তো বোঝার। স্টপ দিস ন্যাকামি তুই, স্টপ দিস। তুই বাচ্চা মেয়ে নোস। শোন, তোর হয়তো ওই বাংলা বই পড়ে সারাদিন ন্যাকা ন্যাকা গল্প পড়ে একটা ন্যাকামি করার বহু সময় আছে, আমার নেই। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া একটা কোম্পানির ম্যানেজারের কত রেসপন্সিবিলিটি? তুই আর কি বুঝবি বাংলা বিএড। আর হ্যাঁ, তুই না এবার একটু নিজেকে আপডেটেড কর, ওইরকম ব্যাকডেটেড ওই ন্যাকা ন্যাকা ব্যাহেঞ্জি টাইপস হয়ে থাকিস না। রুদ্র, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ওকে? তোর মতো এমন ব্যাকডেটেড মেয়ের সাথে আর যাই হোক আমার বিয়ে করে হোল লাইফ থাকা পসিবল নয়। ইট ফিলস লাইক হেল টু মি। I just can't take it anymore. And listen, I have better option in my life. So please stop this relationship. It suffocates me, Tuhi. And do not call me again. I repeat, do not call me again. রুদ্র তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। হ্যাঁ, হয়তো বাচ্চাদের মতো অনেক আবদার করি, কিন্তু আমার মনে হয় আমি তোকে পুরোটা গুছিয়ে বলতে পেরেছি। আমাকে প্লিজ রিলিফ দে, আমি আর নিতে পারছি না। আশা করি তুই আমাকে ব্ল্যাকমেল করবি না। বাই। আবার ফুঁপিয়ে কেঁদে ওঠে তুহি। সোমের তুহিকে দেখে অসম্ভব কষ্ট হচ্ছে। হঠাৎ এত গরম লাগছে কেন বুঝতে পারছে না সোম। আস্তে আস্তে তুহির কাঁধে হাত রেখে তুহিকে বলে, আমি জানি এখানে হয়তো কিছু বলার বা তোকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমার নেই, বা আমি জানি না সত্যি কি বলবো তোকে। তবে তুই প্লিজ এইভাবে আর কাঁদিস না, প্লিজ তুহি। আমি যে সত্যি তোর চোখে জল দেখতে পারছি না, আর এটা কখনো দেখবো না বলেই তো আমি। চুপ করে যায় সোম। তুহি ততক্ষণে মুখ তুলে তাকিয়েছে সোমের দিকে, রুমাল দিয়ে চোখ মুছে। হঠাৎ খুব ঠান্ডা গলায় বলে, তুই আমায় খুব ভালোবাসিস না রে সোম? দেখ, মিথ্যে বলিস না, আমি ধরে ফেলবো, কারণ তুই মিথ্যেটা না গুছিয়ে বলতে পারিস না। বল, খুব ভালোবাসিস না আমায়?
সোম তুহির কাঁধ থেকে হাতটা সরিয়ে অন্যদিকে তাকায়। পুকুরধারে নারকেল গাছের ফাঁক দিয়ে তখন পড়ন্ত বেলা সূর্যের আলো স্তিমিত হয়ে এসেছে। সোম সেদিকে তাকিয়েও বুঝতে পারছে তুই এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে, বোধহয় উত্তরের অপেক্ষাতে। কিন্তু সোম তো বুঝেই উঠতে পারছে না কি উত্তর দেবে এ প্রশ্নের। যেদিন তুহিকে প্রপোজ করবে ভেবেছিল সেদিনও এমন হাত পা ঘামেনি তো, কথা আটকে যায়নি, গলা শুকিয়েও আসেনি। হঠাৎ হাতের উপর একটা নরম হাতের ছোঁয়া পেয়ে ঘুরে তাকায় সোম, দেখে তুহি ওর হাত দুটো দিয়ে সোমের হাতে রেখেছে। তুহি বলে, আমি না বুঝতে পারতাম জানিস, প্রথমে বুঝিনি, বুঝলে হয়তো। তুই জানিস না, তোর মনে আছে তোর জয়েনিংয়ের প্রথম দিন আমি নিজে তোর প্রিয় ফিশ টিক্কা কাবাব আর ড্রাই চিলি চিকেন বানিয়ে তোর বাড়িতে গেছিলাম দিতে। তুই অফিস থেকে ফিরে এই সারপ্রাইজ পেয়ে তো তখনই ফ্রেশ না হয়েই অর্ধেক সাঁটিয়ে দিয়েছিলি। প্রচুর ঝাল ছিল, তোর চোখ মুখ পুরো লাল হয়ে উঠেছিল খেতে খেতে, কিন্তু তবু তুই খেয়েছিলি আর আমায় ইয়ার্কি মেরে বলেছিলি, ফাটিয়ে রেঁধেছিস তো। না, তোর বাংলা নিয়ে পড়াটা কিন্তু বেকার হলো, বুঝলি? তোকে হোটেল ম্যানেজমেন্ট করতে হতো রে। আমি কোনো কথা বলিনি, শুধু তোকে দেখছিলাম। সেদিন আমি অনেকটা আগেই গেছিলাম জানিস তোর বাড়ি। তোর শখের মিনি লাইব্রেরিতে বই ঘাঁটতে গিয়ে সবচেয়ে ওপরে সেলফের রাস্ট কালারের ডায়েরিটা চোখে পড়ে আমার। আমি সেটা হাতে নিয়েই বুঝি ওটা তোর পার্সোনাল ডায়েরি। প্রথম পাতা খোলার পর আমার চোখ আটকে যায় দিদির বিয়ের দিন তোলা আমারই একটা ছবিতে, যেটা তুই তোর ক্যামেরাতে তুলেছিলি। বাকি ছবিগুলো দিলেও সেই ছবিটা তুই পাঠাসনি আমায়। আমি যদিও জানতাম না, ছবিটা নিচে কোটেশনে খুব সুন্দর করে লেখা, আমার স্বপনও চারিনি, তুমি গোধূলি বেলার কোণে দেখা আলোর মতোই বড় প্রিয়। সোম অবাক হয়ে তাকিয়ে থাকে তুহির দিকে। তুহি বলে চলে, তুই জানিস, তারপর আমি একটার পর একটা পাতা উল্টাই আর তার সাথে লেখা সবটুকু পড়তে থাকি। আমি নিজেও বুঝতে পারছিলাম না সেদিন তোকে ফেস করব কি করে। যে ছেলেটা নীরবে বহু দূরে অথচ খুব কাছে থেকে আমায় এতটা ভালোবেসে গেছে, অথচ দেখ আমি তারপরেও বুঝতে পারিনি একবারের জন্যও। পড়তে পড়তে না অনেকটা সময় পেরিয়ে গেছিল। কাকিমণি নিচ থেকে যখন ডাকলো তখন বুঝলাম তুই এসে গেছিস। আমি তখনই তাড়াতাড়ি করে ডায়েরিটা আবার ঠিক জায়গায় রেখে ওই একটু উষ্ণতার জন্য বইটা হাতে নিয়ে নেমে এসেছিলাম। নিয়েও এসেছিলাম বাড়িতে শুধুমাত্র তোকে এক্সকিউজ দেব বলে। কেন আগে একটা বারও বললি না সোম? আমার জীবনের এতগুলো দিন, এতগুলো বছর শুধুমাত্র একটা ভুল মানুষকে ভালোবেসে নষ্ট হয়ে গেল জাস্ট। আমি এখন কি করব বল? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না রে, আমার সব শেষ লাগছে। তুই তবুও চুপ করে আছিস কেন সোম? প্লিজ কিছু বল না। আমার সাথে বুড়ো হবি তুই একসাথে? আমাকে একটা বার তোকে গুছিয়ে রাখবার সুযোগ দিবি? আমি কথা দিচ্ছি, আমি তোর আর একটা দিনও নষ্ট হতে দেব না। শুধু আর একবার ভরসা করে তোর ভালোবাসায় আমায় সমৃদ্ধ করবি প্লিজ। আমার শুধু তোকে লাগবে রে, আমার আর কিচ্ছু চাই না। আমি থেকে যাব তোর হয়ে, শুধু তোর হয়ে। তুহি কিচ্ছু না বলে শুধু জড়িয়ে ধরে সোমকে আজীবনের জন্যে। ঘুরছে এলো মেলো তোমায় খুঁজছে, এ সুর তোমার চারিদিক প্রিয় তোমার শরীর মনের আড়ালে তুমি আছো শুধু তুমি এসো আমার কাছে, এ গিটারে তুমি পাছে চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা।